হ্যালো বন্ধুরা, আমরা আবারও তোমাদের সামনে ফিরে এসেছি ফিজিক্স লাইভ ক্লাস নিয়ে। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং ভূচৌম্বকত্ব এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা আজকে দেখব একটা তারের ভিতর দিয়ে যখন কারেন্ট যায় বা কোথাও যখন একটা চার্জের প্রবাহ হয়, তখন তার জন্য তার আশেপাশে কতটুকু এবং কোন দিকে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় সেই ব্যাপারটা। তো এগুলো দেখার পাশাপাশি আমরা আরো দেখব যে একটা চার্জ যখন চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে চলতে চায় অথবা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যখন একটা তড়িৎবাহী তার থাকে, তখন ওই চৌম্বক ক্ষেত্র ওই গতিশীল চার্জ কিংবা তড়িৎবাহী তারের উপর কি পরিমাণ বল প্রয়োগ করে। তো এই জিনিসগুলো থেকে আমরা চাইলে এটাও বের করতে পারি। ওকে, তো এই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে দেখব। তো আমরা এখনই ক্লাসটা শুরু করে দিতে যাচ্ছি। তো তোমরা স্বভাবতই যেটা করে থাকো এখনই সেটা করে ফেলো। অর্থাৎ যে যেখান থেকে ক্লাসটা করছো তোমরা জানিয়ে দাও যে কে কোত্থেকে আমাদের এই ক্লাসটা করছো। আর অবশ্যই ক্লাসটা শেয়ার করতে ভুলবে না, তাহলে তোমার বন্ধুরাও তোমার সাথে সাথে এই জিনিসগুলো জানতে পারবে। তাহলে আমি আজকে একটু দেখি কমেন্টে যে কে কে আমাদের সাথে ক্লাস করছো এবং কোত্থেকে ক্লাস করছো। যেমন আমি দেখতে পাচ্ছি নাফিজ আলম আমাদের সাথে ক্লাস করছো, তারপর আমি দেখতে পাচ্ছি ত্বকি, নীল, শাওন, তারপর মইনুল ইসলাম, নীলিমা, তারপর আমি দেখতে পাচ্ছি তাসনিম ইসলাম, তারপর মীর তৌহিদুল ইসলাম। তোমরা আমাদের সাথে ক্লাসটা করছো। তো যারা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো তাদের সবাইকে স্বাগতম, এবং যারা যারা এখনো ক্লাসে জয়েন করতে পারেনি তাদের জন্য তোমরা যারা ক্লাসটা করছো তারা ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে সবাই তোমাদের সাথে এই ক্লাসটাতে জয়েন করতে পারবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখন সবাই কে কোত্থেকে ক্লাস করছো সেটা আমাকে জানানো শুরু করেছো। যেমন আমি দেখতে পাচ্ছি সাব্বির উত্তরা থেকে, তারপর আমি দেখতে পাচ্ছি গাজীপুর থেকে আরাফ হোসাইন, তারপর আমি দেখতে পাচ্ছি ইফতেখার মোহাম্মদ ত্বকি চিটাগাং থেকে, সাদ সাতক্ষীরা থেকে, উত্তরা থেকে রাকিব, ঢাকা থেকে আহাদ, নীলিমা, তারপর আমি দেখতে পাচ্ছি নাইম হাসান, তারপর আমি দেখতে পাচ্ছি রিফাত মাহমুদ রাকিব তুমি উত্তরা থেকে, পটুয়াখালী থেকে, তারপর রামপুরা, খুলনা, রংপুর, ঢাকা এবং আরো অনেক জায়গা থেকে তোমরা সবাই ক্লাসগুলো করছো। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে এবারে শুরু করে দেই। আমরা প্রথমেই দেখব একটা তড়িৎবাহী তার এর মধ্যে কারেন্ট গেলে কোন দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তার মানে আমাদের প্রথম অংশটুকু হবে ম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের দিক নিয়ে আমরা নির্ণয় করতে চাই কোথাও কারেন্ট গেলে কোন দিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই জিনিসটা আমরা আগে বুঝতে চাই। তাহলে এই জিনিসটা বুঝে নিয়ে এর উপরে ভিত্তি করে আমরা আরো সামনের দিকে আগাবো। তাহলে এখন আমরা দেখি, ধরা যাক এটা হচ্ছে একটা তড়িৎবাহী তার, তাহলে এটা হচ্ছে একটা সরল পরিবাহী বা একটা সিম্পল কন্ডাক্টর। এটার মধ্যে কারেন্ট যাচ্ছে, কারেন্টের দিক হচ্ছে এদিকে। তাহলে এখন কিভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে দেখো, আমি এই জিনিসটা একটু বুঝাই। যদি এই কলমটার দিকে তাকাও, এই কলমটাতে যেভাবে দেখা যাচ্ছে, অর্থাৎ এরকম করে যদি ম্যাগনেটিক ফিল্ড, এরকম করে যদি কারেন্ট যায়, এটা হচ্ছে কারেন্টের দিক, তাহলে নিচ থেকে উপরের দিকে এইভাবে কারেন্ট যাচ্ছে, এরকম করে উপরের দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা কারেন্টের দিকে যদি আমাদের ডান হাতের বুড়ো আঙ্গুলটা ধরি, আমরা কারেন্টের দিকে ডান হাতের বুড়ো আঙ্গুলটা ধরি, তাহলে বাকি 4 আঙ্গুলে আমরা চাইলে মুঠো পাকাতে পারি। আমরা যদি বাকি 4 আঙ্গুলে এইভাবে মুঠো পাকাই তাহলে কি হয়, এইভাবে ঘুরে, তাহলে এই রকম করে বৃত্তাকারে একটার পর একটা চৌম্বক বল রেখা তৈরি হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে এই তারের চারদিকে বৃত্তাকার। তাহলে আমরা যদি এই বোর্ডে চিন্তা করি, এখানে কি হয়, এখানে এই বোর্ডের তলে এই তারটা অবস্থিত। তাহলে এই বোর্ডের তলে অবস্থিত এই তারের ভিতর দিয়ে উপরের দিকে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে এখানে যদি আমি এই একই কাজটা করতে চাই, তাহলে দেখো ডান হাতের বুড়ো আঙ্গুল, আমরা ডান হাতের বুড়ো আঙ্গুলকে কারেন্ট বরাবর ধরলাম, তাহলে এইভাবে ম্যাগনেটিক ফিল্ডটা এসে এইরকম করে ভিতরে ঢুকে যায়। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ভিতরে ঢুকে যাওয়া বলতে আমরা এই ক্রস চিহ্নটা দেই। এই ক্রস চিহ্নের মানে হচ্ছে লম্বভাবে বোর্ডের সাথে লম্বভাবে ভেতরে, বোর্ডের সাথে লম্বভাবে ভেতরে। আর এটার পর এইভাবে ম্যাগনেটিক ফিল্ডটা গিয়ে বোর্ডের এই পাশ থেকে এইভাবে বের হয়ে আসবে, এইরকম করে গিয়ে এদিক দিয়ে বের হয়ে আসবে। তো এই বের হয়ে আসা বুঝাতে আমরা এই ডট, এই চিহ্নটা দেই। তাহলে এই চিহ্নটা মানে হচ্ছে লম্বভাবে লম্বভাবে বাইরের দিকে। তাহলে এটা হচ্ছে লম্বভাবে বাইরে।
তাহলে হচ্ছে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ডস, তার মানে হচ্ছে বোর্ডের ভিতরের দিকে যাচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর পিছন দিয়ে চৌম্বক বল রেখাগুলো বা ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো ঘুরে এসে এই পাশ দিয়ে বের হচ্ছে লম্বভাবে। তাহলে এই হচ্ছে একটা তারের উভয় পাশে চৌম্বক ক্ষেত্রের দিক। আমরা যদি একটা দণ্ড চুম্বকের সাথে তুলনা করি একটা বার ম্যাগনেট, নর্থ পোল সাউথ পোল, বার ম্যাগনেট বা নর্থ পোলের জন্য কি হয়? বার ম্যাগনেট বা নর্থ পোলের জন্য এই উত্তর মেরু থেকে বলরেখা নির্গত হয়, উত্তর মেরু থেকে বলরেখা নির্গত হয়ে এইভাবে ঘুরে এসে দক্ষিণ মেরুতে আবার প্রবেশ করে। তার মানে যেখান থেকে বলরেখা নির্গত হয় সেখান থেকে আমি দেখতে পাচ্ছি লম্বভাবে বাইরে বের হয়ে আসে। তার মানে এইরকম যেখানে যেখানে আমি ম্যাগনেটিক ফিল্ড পাবো, যে আমার দিকে ম্যাগনেটিক ফিল্ডটা চলে আসে লম্বভাবে বাইরের দিকে, সেখানে আমি কল্পনা করতে পারি যে একটা নর্থ পোলের মতো অবস্থা তৈরি হচ্ছে। এদিক থেকে তাকালে আমার কাছে মনে হবে যে ওইখানে একটা নর্থ পোল বা উত্তর মেরু অবস্থিত, এরকম মনে হবে আমার কাছে। আর এই পাশটা যদি আমি দেখি, দেখো এখানে দেখা যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন বা চৌম্বক বল রেখা এসে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তাহলে ভিতরের দিকে ঢুকে যায় কোথায় এসে? সাউথ পোলে এসে বা দক্ষিণ মেরুতে এসে। তার মানে আমার এরকম চৌম্বক ক্ষেত্র যখন আমি দেখতে পাবো, তখন দেখে আমার কাছে মনে হবে যেন এখানে একটা সাউথ পোল বা দক্ষিণ মেরু অবস্থিত। তাহলে তার ভিতরে এসে চৌম্বক বল রেখাগুলো ঢুকে যাচ্ছে। তাহলে এবার এই পুরো জিনিসটা যা বললাম সেটা সংক্ষেপে আরেকবার বলি। সেটা হচ্ছে, যদি তুমি এরকম করে দেখো একটা স্ট্রেইট বা সোজা তার বরাবর কারেন্ট যাচ্ছে, তখন তুমি সেই তারের দিকে মুখ করে দাঁড়াও। তাহলে আমি যদি এই তারের দিকে মুখ করে দাঁড়াই এইভাবে, তাহলে আমি দেখতে পাচ্ছি সোজা সামনের দিকে কারেন্ট যাচ্ছে। সোজা সামনের দিকে কারেন্ট গেলে ডান হাতে হবে ক্রস আর বাম হাতে হবে ডট। তাহলে ডান হাতে ক্রস, বাম হাতে হবে ডট। তুমি চাইলে এটা মনে রাখার জন্য এখন একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমার ডান হাত খাতার উপরে রেখে ডান হাতে এরকম করে একটা ক্রস দিয়ে নিতে পারো। তাহলে ডান হাতে এরকম করে একটা ক্রস দিয়ে নিলে, তাহলে যখনই তুমি দেখবে সোজা সামনের দিকে কারেন্ট যাচ্ছে, তখন ডান হাত খুললেই বুঝতে পারবে যে হ্যাঁ ডান হাতে ক্রস, আর বাম হাতে তাহলে কি হবে? বাম হাতে হবে ডট। তাহলে এক্ষুনি এই কাজটা করে ফেলো, করে আমাকে জানাও যে কে কি করলে। তাহলে এরকম করে আমরা চাইলে সহজে মনে রাখতে পারবো একটা স্ট্রেইট কন্ডাক্টর বা সরল পরিবাহীতে ডান দিকে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে লম্বভাবে ভিতরে হয় আর বাম দিকে লম্বভাবে বাইরের দিকে হয়, যদি এই তারের ভিতর দিয়ে এই বরাবর অর্থাৎ সোজা সামনের দিকে কারেন্ট যায়। তো এতক্ষণে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাসে আরো অনেকে এসে জয়েন করেছো। যেমন আমি দেখতে পাচ্ছি আকাশ, সাইফুল ইসলাম, ইনামুল হাসান, শাওন, তারপর আমি দেখতে পাচ্ছি মুনতাহা, তারপর মইনুল ইসলাম, আসিফ, মিতুল, ফাহিম, শূন্য, তারপর অনন্ত, তারপর আমি দেখতে পাচ্ছি মুসা, রাকিব, তারপর হাসিন সাফওয়াত বাড়ি, শ্রাবণ, তারপর আমি দেখতে পাচ্ছি বাদশাহ, জয়, আব্দুল মুনিম, রাজীব, নবীন, তারপর সাকিব ইবনে আলম, প্রিয়া আলী, ত্বকি, শুভ, তারপর হিমেল, নীল, রুমিতা, আব্দুল মুনিম, নীলিমা আবারো, তারপর শিমুল চৌধুরী, দুর্জয় চক্রবর্তী, ইব্রাহিম বিপ্লব, মিতুল, এবং শেষে আমি দেখতে পাচ্ছি এইমাত্র তোমাদের সবার প্রিয় শামির ভাইয়া আমাদের ক্লাসে এসে জয়েন করেছে। শামিরকে সবাই একবার হাই দিয়ে দাও। এরপর দেখতে পাচ্ছি উদয়, শ্রাবণ এবং আরো অনেকে তোমরা কমেন্ট করেছো। তো যারা যারা আমাদের এই ক্লাসটাতে এখন জয়েন করেছো এবং ক্লাসটা করছো, তাদের সবাইকে ধন্যবাদ। তাহলে দেখো আমরা স্ট্রেইট কন্ডাক্টরের জন্য কোন দিকে চৌম্বক ক্ষেত্র হবে সেটা আমরা বের করে ফেলতে পারি। এবারে এর ভিত্তিতে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। তাহলে আমি যদি এর ভিত্তিতে একটা প্রশ্ন করি, সেটা ঝটপট জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যাও। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমি এখন তোমাকে একটা নির্দিষ্ট দিকে কারেন্ট এঁকে দেব, তুমি বলবে কোন দিকে ক্রস হবে কোন দিকে ডট হবে। যেমন আমি এই দিকে একটা কারেন্ট এঁকে দিলাম, এটা হচ্ছে আমার কারেন্টের দিক আই। তাহলে তোমাকে বলতে হবে উপরে কি হবে আর নিচে কি হবে। তাহলে উপরে ক্রস হবে নাকি নিচে ক্রস হবে, এটা আমাকে জানো। যে উপরে ডট নিচে ক্রস, নাকি উপরে ক্রস নিচে ডট, এই জিনিসটা আমাকে এক্ষুনি কমেন্টে জানাও। তাহলে যারা এইটুকু দেখেছো যে কিভাবে এই দিকটা নির্ণয় করতে হয়, তাদের কোনো সমস্যাই হওয়ার কথা না। তুমি চাইলে খাতায় এটা এঁকে খাতাটা নিজের সুবিধা মতো ঘুরিয়ে তারপর ডান হাতে কি হয় ক্রস নাকি ডট সেটা দেখে তুমি চাইলে বলতে পারো যে উপরে ক্রস হবে নাকি ডট হবে। তাহলে তোমার অ্যান্সারটা হবে এরকম যে উপরে ডট নিচে ক্রস, অথবা উল্টাটা উপরে ক্রস নিচে ডট।
তাহলে এই উত্তরের অপেক্ষায় রইলাম। তাহলে এবার দেখি তোমরা কে কে কি অ্যান্সার করছো। অলরেডি আমি অনেকগুলো সঠিক উত্তর পেয়ে গিয়েছি। যেমন দেখতে পাচ্ছি মোহাম্মদ আদনানুল্লাহ, তুমি লিখেছো উপরে ক্রস নিচে ডট। এছাড়া আফিয়া সুলতানা, নীলিমা, জিদান, শিমুল চৌধুরী, মিতুল, শুভ, আহাদ, নীলিমা, বাড়ি, আরাফ হোসাইন, নাফিজ আলম, তারপর নবনী চক্রবর্তী, নিতু, তোমরা সবাই লিখেছো যে উপরে হবে ক্রস এবং নিচে হবে ডট, এবং এটাই সঠিক উত্তর। তো এরপরেও যারা যারা উপরে ক্রস এবং নিচে ডট লিখেছো তাদের সবার উত্তর সঠিক, এবং তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা স্ট্রেইট কন্ডাক্টর থেকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করতে পারি। এই জিনিসটা আমাদের এর পরবর্তী অংশে, এই চ্যাপ্টারের পরবর্তী অংশে খুবই খুবই হেল্প করবে। তাহলে এটা যেন আমরা কখনো ভুলে না যাই কোন দিকে কি হয়। তাহলে এইটুকু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, এটা পরবর্তী অংশে অনেক কাজে লাগবে। এবারে আমরা একটা বৃত্তাকার কুণ্ডলিতে যাই। তাহলে আমরা একটা বৃত্তাকার তার নিলাম, এরকম বৃত্তাকার একটা পরিবাহী। এই বৃত্তাকার পরিবাহীতে কারেন্ট কিভাবে যেতে পারে? ক্লকওয়াইজ যেতে পারে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ যেতে পারে। তাহলে আমি এবার দুইটাই দেখাই। যদি কারেন্টটা ক্লকওয়াইজ যায় আর অ্যান্টি ক্লকওয়াইজ যায় সেক্ষেত্রে কি হয়। যদি কারেন্টটা ক্লকওয়াইজ যায়, এটা হচ্ছে কারেন্ট ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে। তাহলে ক্লকওয়াইজ যদি কারেন্ট যায় তখন আমরা কিভাবে ম্যাগনেটিক ফিল্ডের দিক বের করব? এটা হচ্ছে কারেন্টের দিক। তখন নিয়মটা হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর জন্য আবারও ডান হাত, ডান হাতের 4 আঙ্গুলকে আমি কারেন্টের দিকে ঘুরাবো। এখানে কারেন্ট ক্লকওয়াইজ, তাহলে আমি যদি কারেন্টের দিকে ক্লকওয়াইজ এই ডান হাতের 4 আঙ্গুল ঘুরাই তাহলে আমার বুড়ো আঙ্গুল কোন দিকে যায়? ভিতরের দিকে। আর ভিতরে মানে আমরা বলেছিলাম ক্রস সাইন। তাহলে এই হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের দিক। তাহলে এইভাবে ক্লকওয়াইজ যদি কারেন্ট যায় তাহলে ক্রস হবে। তাহলে ক্লকওয়াইজের জন্য কি হবে? ক্রস। এই বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের দিক হবে এই ভিতরের দিকে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উল্টো হবে। তাহলে এটা যদি আই হয় তাহলে আমি ডান হাতের 4 আঙ্গুলকে ঘড়ির কাঁটার উল্টো দিকে যদি ঘুরাই তাহলে বুড়ো আঙ্গুল বাইরের দিকে আসে। তাহলে এই যে এরকম করে ঘুরালে এটা বাইরের দিকে আসে। তাহলে বাইরের দিকে আসা মানে তো ডট। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে এই বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের দিক হবে বাইরের দিকে, অর্থাৎ ডট। তাহলে ক্লকওয়াইজ হলে ক্রস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে ডট। এটাকে আমরা চাইলে আরো সুন্দরভাবে মনে রাখতে পারি। দেখো আমরা ক্লকওয়াইজ চিহ্নগুলো দিলাম, এখানে কি হওয়ার কথা ছিল? ক্রস, তাই না? তাহলে দেখো ক্রস মানে কি? সাউথ পোল ছিল না, দক্ষিণ মেরু। তাহলে দেখো এখানে আমি একটা সুন্দর করে এস লিখলাম। এস এর দুই মাথায় তীর চিহ্ন দিয়ে দিলে এর ডিরেকশনের সাথে মিলে যায়। তাহলে যেহেতু এস এর তীর চিহ্নগুলো এই ডিরেকশনের সাথে মিলে যায়, তার মানে এইভাবে যদি কারেন্ট যায় তখন এখানে সাউথ পোল তৈরি হবে, আর সাউথ পোল মানেই ক্রস। এবারে আমরা এইখানে আসি। এখানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে বাইরের দিকে। আর বাইরের দিকে নিশ্চয়ই মনে আছে তোমাদের নর্থ পোল। বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড আসা মানে এটা একটা নর্থ পোলের মতো আচরণ করবে, উত্তর মেরু। তাহলে আমি এইখানে এন লিখে দিতে পারি। তাহলে এখানে আমি এক কাজ করলাম, একটা এন লিখে দিলাম। এন, এন লিখে তার দুই মাথায় তুমি তীর চিহ্ন দাও, দেখো সুন্দর করে এটার সাথে মিলে যায়। তাহলে এইভাবে তুমি চাইলে সহজেই মনে রাখতে পারবে বৃত্তাকার কুণ্ডলীতে কোন দিকে কারেন্ট গেলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে। সাউথ পোল মানে ভিতরের দিকে, আর নর্থ পোল মানে বাইরের দিকে। তাহলে আশা করি এই অংশটুকু সবাই বুঝতে পেরেছো। তো এইটুকু যারা যারা বুঝে গেলে, এরপর আমরা যখন বৃত্তাকার কুণ্ডলী নিয়ে কাজ করব, অর্থাৎ এরকম কয়েল নিয়ে কাজ করব, সলিনয়েড নিয়ে কাজ করব, তখন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বুঝতে তোমার কোনো সমস্যাই হবে না। তাহলে আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছো। এবারে আমি এর পরের অংশে চলে যাচ্ছি। এতক্ষণ ধরে আমরা দেখেছিলাম যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হয়, দিক কোন দিকে হয়। এবারে আমরা দেখব ম্যাগনেটিক ফিল্ডের মান বা ম্যাগনিটিউড কতটুকু। এটা করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে বায়োট-স্যাভার্টস ল বা বায়োট-স্যাভার্টের সূত্র। তাহলে এই বায়োট-স্যাভার্টের সূত্রটা কিরকম আমরা একটু আগে দেখে আসি। ধরা যাক এই হচ্ছে আমার একটা তার, এই তারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে আই পরিমাণে। আমি এক কাজ করলাম, এই তারের মধ্যে ছোট্ট একটা অংশ ডিএল কেটে নিলাম। তাহলে এই ডিএল অংশের কথা চিন্তা করি। এই ডিএল অংশের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে? আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। এবারে আমরা এক কাজ করি, এই ডিএল থেকে একটা নির্দিষ্ট দূরত্ব নিলাম, আর সেই দূরত্বটা এই সরাসরি সরল রৈখিক দূরত্ব বা স্ট্রেট লাইন ডিসটেন্স।
এই স্ট্রেট লাইনটা আমাদের যে তারের সাথে অ্যাঙ্গেল তৈরি করে থিটা। তাহলে যদি এই স্ট্রেট লাইনটা তারের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে আমাদের এই তারের শুধুমাত্র ডিএল দৈর্ঘ্যের জন্য এই বিন্দুতে যতটুকু চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তার মান কত আমরা একটু দেখি। এখানে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের পরিমাণ ডিবি ইকুয়ালস মিউ নট আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এখানে মিউ নট কি? এখানে মিউ নট হচ্ছে শূন্যস্থানের প্রবেশ্যতা, শূন্যস্থানের প্রবেশ্যতা, শূন্যস্থানের প্রবেশ্যতা বা পারমিয়েবিলিটি অফ ভ্যাকুয়াম। এই পারমিয়েবিলিটি অফ ভ্যাকুয়াম বা শূন্যস্থানের প্রবেশ্যতার মান হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। এই মানটা আমরা চাইলে যে কোনো সময় মিউ নটের জায়গায় বসিয়ে দিতে পারি। তাহলে এইটুকুতে আমরা যা বললাম সেটা হচ্ছে একটা তারের মধ্যে যদি আই কারেন্ট যায়, তাহলে এই আই কারেন্টের ফলে ডিএল দৈর্ঘ্য জুড়ে যতটুকু কারেন্ট যাচ্ছে তার জন্য এই পয়েন্টে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান মিউ নট আই, আই হচ্ছে কারেন্ট, ডিএল, ডিএল হচ্ছে এই দৈর্ঘ্য, সাইন থিটা, সাইন থিটা হচ্ছে তারের সাথে এই আর দৈর্ঘ্যের লাইনটার অ্যাঙ্গেল বা কোণ, সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম এই এতটুকু তারের জন্য কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এবারে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। আমরা তো একটু আগে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেখেছি, তাহলে কেউ একটু আমাকে বলো তো, যদি এইভাবে কারেন্টটা যায় তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান তো আমরা পেয়ে গেলাম, ম্যাগনেটিক ফিল্ডের দিক কি হবে, ডট নাকি ক্রস? তাহলে তোমার অ্যান্সার হবে হয় ডট না হলে ক্রস। তাহলে অ্যান্সারটা আমাকে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও, আমি এক্ষুনি চেক করব যে ডট নাকি ক্রস লিখেছো। তাহলে সঠিক উত্তরটা আমাকে জানিয়ে দাও। এই ফাঁকে আমি এটা মুছে আর একটা নতুন ছবি আঁকি। তাহলে এটা ছিল যে কোনো একটা তারের জন্য একটা নির্দিষ্ট পয়েন্টে আর দূরত্বের একটা নির্দিষ্ট পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। এবারে আমরা এক কাজ করি, আমরা একটা সরল পরিবাহী নিলাম, একটা অসীম দৈর্ঘ্যের সরল পরিবাহী, অর্থাৎ এই পরিবাহীটা মাইনাস অসীম থেকে শুরু করে প্লাস অসীম পর্যন্ত যাবে। এই পরিবাহীর যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা একটা দূরত্ব নিলাম, ধরা যাক এই পয়েন্ট থেকে একটা দূরত্ব নিলাম আর, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আর এই পয়েন্ট থেকে এই তারের যে লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিসটেন্স বা শর্টেস্ট ডিসটেন্স, সেই ডিসটেন্সটা হচ্ছে এ। আমাকে বের করতে হবে এর মধ্যে যদি আই কারেন্ট যায় তাহলে এই পয়েন্টে টোটাল তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত, এটা আমাকে বের করতে হবে। তো এবারে আমি তোমাদের অ্যান্সার গুলো একটু চেক করি, দেখি কি কি লিখেছো। যেমন অনেকেই লিখেছো ক্রস, যেমন অনেকেই ক্রস লিখেছো, নীল লিখেছো ক্রস, তারপর আমি দেখতে পাচ্ছি নিতু লিখেছো ক্রস, কিন্তু মিতুল, মাসুদ মহিউদ্দিন মিতুল তুমি লিখেছো ডট। তারপর রিফাত রেজওয়ানা লিখেছো ক্রস, আরো অনেকে ক্রস লিখেছো, কিন্তু কেউ কেউ লিখেছো ডট। যেমন মিতুল লিখেছিলে ডট, আরো দুই একজন লিখেছো ডট। তো যারা যারা ডট লিখেছো তাদের উত্তরটা হচ্ছে সঠিক, যারা যারা ডট লিখেছো তাদের উত্তরটা সঠিক। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে ডট। কেন? কারেন্টটা কি নিচের দিকে যাচ্ছিল, তো আমি যদি নিচের দিকে তাকাই ডান হাতে থাকবে ক্রস, বাম হাতে থাকবে ডট, ওইটা বাম দিকে ছিল তখন, তাই অ্যান্সারটা হচ্ছে ডট। তাহলে যাদের যাদের অ্যান্সার ডট তাদের উত্তরটা সঠিক। যেমন আমি আরো কয়েকজনের উত্তর দিতে পাচ্ছি, যেমন এইমাত্র তোমাদের আয়মান ভাইয়া কমেন্ট করেছে যে অ্যান্সারটা হবে ক্রস। না আয়মান, অ্যান্সারটা ক্রস হবে না, অ্যান্সারটা হবে হচ্ছে ডট। যেমন আরাফ, আরাফ হচ্ছে ডট লিখেছো, মোহাম্মদ আলী ডট লিখেছো, তারপর ফাহিম তুমি লিখেছো ডট হতেও পারে। আচ্ছা আয়মান আসলে সবার অ্যান্সার দেখে ক্রস বলে দিয়েছো, তার মানে হচ্ছে ক্লাসে মনোযোগী হতে হবে, তাই না? তাহলে যারা আয়মানের চেয়ে মনোযোগ দিয়ে ক্লাস করছিলে তারা ঠিকই পেরেছো যে এখানে অ্যান্সারটা হবে ডট। তাহলে আমরা আগের অ্যান্সারটা পেয়ে গিয়েছি ডট। এবার আমরা এই প্রবলেমটা সলভ করি। এখানে একটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী ছিল, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এই তারটা যাচ্ছে। এই তারের মধ্যে কারেন্টের মান হচ্ছে আই। এই পয়েন্ট থেকে, এই নির্দিষ্ট পয়েন্ট থেকে আমরা একটা দূরত্ব নিলাম, এই দূরত্বটা হচ্ছে আর, সরাসরি স্ট্রেট লাইন ডিসটেন্স। আর এই পয়েন্ট থেকে আমাদের তারের লম্ব দূরত্ব বা সর্বনিম্ন দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হচ্ছে এ। আমাকে বের করতে হবে এই সম্পূর্ণ তারের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হয়। তাহলে আমরা এক কাজ করি, আমরা এখানে ছোট্ট একটা দৈর্ঘ্য কেটে নিলাম ডিএল, আমরা এখানে ছোট্ট একটা দৈর্ঘ্য কেটে নিলাম ডিএল। এই ডিএল এর জন্য কতটুকু ম্যাগনেটিক ফিল্ড এইখানে তৈরি হয় সেটা অলরেডি আমরা জানি।
তাহলে এই মানটাই আমরা আবার এখানে লিখে নিই। এখানে হবে ডিবি ইকুয়ালস মিউ নট আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে আমি যদি বি চাই, অর্থাৎ এন্টায়ার তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড চাই, তাহলে আমাকে এটা 0 থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। আর এখানে আমাকে ইন্টিগ্রেট করতে হবে কোত্থেকে? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যদি আমি ইন্টিগ্রেট করি, সেখানে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা সিম্পলি এরকম আসে, মিউ নট আই বাই টুয়াইস পাই এ। এই হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড বি এর ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড বি এর ইকুয়েশন, বি ইকুয়ালস মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই এ। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা অসীম দৈর্ঘ্যের যে কোনো তারের জন্য যদি তড়িৎ প্রবাহ বা কারেন্টের মান জানি এবং ওই তার থেকে কোনো একটা পয়েন্টের লম্ব দূরত্ব জানি, তাহলেই বের করে ফেলতে পারবো ওই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কতটুকু হবে। এবার আমরা এর দুই একটা উদাহরণ দেখব, এক্সাম্পল দেখব। এক্সাম্পল দেখলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং এই ফান্ডামেন্টাল বিষয়গুলো থেকে ভর্তি পরীক্ষায় বেশ ভালো রকম কিছু প্রশ্ন আসে। যেমন অবজেক্টিভে এই সূত্র থেকে বলতে পারে যে একটা নির্দিষ্ট পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, আবার এটাও বলতে পারে কোন দিকে। দুইটা তিনটা তার দিয়ে বলতে পারে কোন একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, তখন আমার দুইটাই কাজে লাগবে, মানটাও কাজে লাগবে, দিকটাও কাজে লাগবে। তাহলে এবারে আমি সেরকম একটা উদাহরণ দেই, সেই উদাহরণের সাহায্যে আমরা এই জিনিসটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। যেমন আমি বলে দিলাম শূন্য স্থানে একটা তার এরকম, তাহলে এর থেকে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব নিলাম। এই নির্দিষ্ট দূরত্বটা হচ্ছে 5 মিটার। এই নির্দিষ্ট দূরত্বটা হচ্ছে 5 মিটার। আমরা জানতে চাই এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কত এবং কোন দিকে। আমি এখান থেকে দুইটা জিনিস জানতে চাই, কত এবং কোন দিকে, অর্থাৎ এখানে কি আমি ডট বসাবো নাকি ক্রস বসাবো, দুইটাই জানতে চাই। তাহলে আমি এই তারের ভিতর দিয়ে যে কারেন্টের ভ্যালুটা বলে দিলাম 2 অ্যাম্পিয়ার। আর মিউ নট তো তোমাদের সবার জানাই, তাও আমি লিখে দিচ্ছি 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। এই ভ্যালুগুলো আমরা জানি। এখন আমি বের করতে চাই এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত এবং কোন দিকে। তাহলে তোমরা নিশ্চয়ই যারা যারা পারো তারা অলরেডি অ্যানসারটা করে ফেলেছো, তাও আমি এখন একটু করে দিচ্ছি। আমাদের ফর্মুলা ছিল B ইকুয়ালস মিউ নট I ডিভাইডেড বাই টুয়াইস পাই A। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে মিউ নট এটার ভ্যালু কত? 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। I কত? I হচ্ছে 2 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই টুয়াইস পাই ইনটু A। এই হচ্ছে এই লম্ব দূরত্ব। তাহলে এই লম্ব দূরত্বটা হচ্ছে 5 মিটার। তাহলে এখান থেকে চিন্তা করলে পাই পাই কেটে যাবে, 2 কেটে গিয়ে একটা 2 থাকবে। তাহলে 2 ইনটু 2 উপরে আসবে 4 ইনটু 10 টু দি পাওয়ার -7। আর নিচে কত আসলো? এই পাই আর 2 তো কেটেই গিয়েছে, এখানে থাকবে হচ্ছে 5। তার মানে 4/5 ইনটু 10 টু দি পাওয়ার -7। তার মানে 8 ইনটু 10 টু দি পাওয়ার -6। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখি আমাদের অ্যান্সারটা মিলে কিনা সবার সাথে। তাহলে এই ছিল আমাদের 4 পাই, আমি এখানে লিখে নিচ্ছি 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু 2 ডিভাইডেড বাই টুয়াইস পাই ইনটু 5। তাহলে অ্যান্সারটা বের করলে আসে এইটা, অর্থাৎ 8 ইনটু 10 টু দি পাওয়ার -8, সরি আমি 6 লিখেছিলাম, এখানে অ্যান্সারটা হবে 8। তাহলে এইখানে হচ্ছে অ্যান্সারটা 8। তাহলে 8 ইনটু 10 টু দি পাওয়ার -8 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু। তাহলে একক কি লিখবো? এককটা হবে টেসলা। ম্যাগনেটিক ফিল্ড বি, এটার ইউনিট বা এককটা হবে টেসলা। তাহলে এই এত টেসলা ম্যাগনেটিক ফিল্ড এখানে তৈরি হচ্ছে। তাহলে আমরা এটা তো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মানটা পেয়ে যাচ্ছি। আর দিক কোনটা হবে? নিশ্চয়ই সবাই জানো, সোজা বরাবর কারেন্ট যাচ্ছে, তাহলে ডান হাতে ক্রস, এই যে ক্রস হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে 8 ইনটু 10 টু দি পাওয়ার -8 আর ক্রস। তাহলে এইটা যারা যারা লিখতে পেরেছো তাদের সবার অ্যান্সার সঠিক। যেমন অনেকেই লিখেছো, যেমন লিহান রহমান, তুমি লিখেছো ক্রস হবে। তারও আগে অনেকে অ্যান্সার দিয়েছো ক্রস, আব্দুল মুনিম, আকাশ, তোমরা সবাই অ্যান্সার দিয়েছো ক্রস। তারপর আমি দেখতে পাচ্ছি বিন্দু, তারপর আমি দেখতে পাচ্ছি শ্রাবণ, আসিফ মুক্তাদির, তারপর আমি দেখতে পাচ্ছি নীল, তারপর আমি দেখতে পাচ্ছি অমি, আদিব আক্তাব, অনিক, নীলিমা, তারপর রিফাত, সামির, তারপর আমি দেখতে পাচ্ছি সুলতানা, অবিরাম, আরাফ, নুসরাত ঐশী, তারপর আফিয়া সুলতানা, হাসান ফাহিম, অমি, তকি,
নাজমুল হক, তারপর সাব্বির মাহমুদ, আব্দুল মুনিম, মোহাম্মদ ইউসুফ, তোমরা সবাই সঠিক উত্তর দিতে পেরেছো। তাহলে যারা যারা সঠিক উত্তর দিতে পেরেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এটা বলে এর পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। দেখো, এখানে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা তার থেকে নির্দিষ্ট দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান বের করা যায়। তাহলে এই চৌম্বক ক্ষেত্রের মান আমরা একটা তারের জন্য বের করতে পারি। আমরা এখন এক কাজ করতে পারি, আমরা এবার দুইটা তার দিতে পারি। দুইটা তার দিয়ে আমি তোমাকে প্রশ্ন করব যে চৌম্বক ক্ষেত্র কতটুকু হবে, দেখি সেটা কিভাবে বের করা যায়। তাহলে এবারে দেখো, আমরা দুইটা তার একসাথে নিব। আমি পাশাপাশি দুইটা তার নিব। আমি এখানে একটা তার নিলাম, তাতে এই দিকে কারেন্ট যাচ্ছে। আমি এইখানে একটা তার নিলাম, তাতে নিচের দিকে কারেন্ট যাচ্ছে। এই দুইটা তারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 মিটার। আর এই তারে কারেন্ট যাচ্ছে I1 ইকুয়ালস 2 অ্যাম্পিয়ার্স, আর এই তারে কারেন্ট যাচ্ছে I2 ইকুয়ালস 3 অ্যাম্পিয়ার্স। আমরা একটা বিন্দু নির্দিষ্ট করলাম। আমরা এই বিন্দুতে জানতে চাই চৌম্বক ক্ষেত্রের মান ও দিক কত। তাহলে এখান থেকে দূরত্বটা বলে দেয়া লাগবে। এই এক পাশ থেকে দূরত্বটা হচ্ছে 4 মিটার। এক পাশ থেকে দূরত্ব যদি 4 মিটার হয়, তাহলে অন্য পাশ থেকে দূরত্ব তোমাকে নিশ্চয়ই বলে দিতে হবে না, এই 10 মিটার থেকে খুঁজে পাওয়া যাবে। তাহলে এবারে আমার প্রশ্নটা খেয়াল করো। প্রশ্নটা হচ্ছে, এই তারে উপরের দিকে, এই তারে নিচের দিকে কারেন্ট গেলে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক নির্ণয় করো। ম্যাগনেটিক ফিল্ডটার ম্যাগনিটিউড বের করতে হবে, ডিরেকশন বের করতে হবে। তাহলে আমরা এই কাজটা কিভাবে করব আগে একটু বলে নেই। আমরা প্রথমে একটা তারের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান আর দিক নির্ণয় করব। তারপরে চলে যাব অন্য তারে। অন্য তারের জন্য আবারও ম্যাগনেটিক ফিল্ডের মান আর দিক নির্ণয় করব এই একই পয়েন্টে। যদি দেখি দুইটার জন্য নির্ণয় করা ম্যাগনেটিক ফিল্ডের দিক একই দিকে, তাহলে যোগ করে দিব। আর যদি দেখি বিপরীত দিকে, তাহলে বিয়োগ করে দিব। করে দিয়ে মানটা বের করব। আর দিক হবে কোনটার দিকে? এই দুই ভাবে বের করা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যার মান বড়, দিক হবে সেদিকে। আচ্ছা, তাহলে দেখো, এখন আমরা একটু দেখি। তাহলে এই দুইটার জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করে আমরা এখান থেকে চাইলে বের করে ফেলতে পারি যে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কিরকম হয়। তাহলে একটু খেয়াল করো এটা কিভাবে করা যায়। এইমাত্র আমি দেখতে পাচ্ছি আরো অনেকে আমাদের ক্লাসে এসে জয়েন করেছো। আমি দেখতে পাচ্ছি আলামিন, নিলয়, তারপর জান্নাত আনিকা, তাসনুভা, মোহাম্মদ সাহিম আহমেদ, তারপর আফিয়া সুলতানা, তোমরা এসে ক্লাস করছো। তাহলে একটু আমরা এখানে হিসেবটা করে বের করে ফেলি। তাহলে দেখো, যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছিলে তারা এটা পারার কথা। যারা পারবে তারা অ্যান্সার লিখে ফেলো, আর আমি করে দিচ্ছি। প্রথমে 1 নাম্বার তারের জন্য এই পয়েন্টে আমি ধরে নেই ম্যাগনেটিক ফিল্ড B1, আর 2 নাম্বার তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড ধরে নিলাম B2। এবার এই দুইটা থেকে আমি ডিসিশন নিব। 1 নাম্বার তার থেকে দূরত্ব 4 মিটার, তাহলে 2 নাম্বার তার থেকে দূরত্ব 6 মিটার। তাহলে 1 নাম্বার তারের জন্য চিন্তা করি, B1 ইকুয়ালস মিউ নট I1, I1 হচ্ছে 2 অ্যাম্পিয়ার, ডিভাইডেড বাই টুয়াইস পাই এই প্রথম তার থেকে দূরত্ব 4। এইটা হচ্ছে 1 নাম্বার তারের জন্য। আর 1 নাম্বার তারের সোজা বরাবর কারেন্ট যাচ্ছে, তাই ডান হাতে ক্রস। তাহলে এটার জন্য হবে ক্রস। এইবার B2 বের করি। তাহলে উপরেরটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আরেকবার একটু বলে নেই। 1 নাম্বার তারের জন্য, একের জন্য দূরত্বটা হচ্ছে 4 আর কারেন্টটা হচ্ছে 2। তাহলে মিউ নট I ডিভাইডেড বাই টুয়াইস পাই A, সেই মানটাই আমি এখানে বসাচ্ছি। দূরত্বটা হচ্ছে 4 মিটার, কারেন্টের মান 2, আর দিকটা হচ্ছে ক্রস, কারণ নাক বরাবর কারেন্ট গেলে ডান হাতে আমরা ক্রস পাই। এবার B2 তে আসি। B2 তে কিন্তু নিচের দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে নিচের দিকে করে যদি আমি তাকাতাম, তখন ডান হাতে ক্রস পড়তো, তখন কিন্তু এদিকে ক্রস ওদিকে ডট হয়ে যেত। তাহলে নিচের দিকে যেহেতু কারেন্ট যাচ্ছে, এবার উল্টা এই দিকে হবে হচ্ছে ক্রস। আর মানটা কত হবে? মিউ নট ইনটু কারেন্ট কত এখানে 3 অ্যাম্পিয়ার, ডিভাইডেড বাই টুয়াইস পাই, দূরত্ব কত 6, এইটা। তাহলে দূরত্ব হচ্ছে টুয়াইস পাই, এখানে 6, আর এখানে হচ্ছে মিউ ইনটু 3। এবার এটার দিক কোন দিকে? এইটার দিকও আসলে ক্রস। এটার দিকও কেমন? ক্রস। তাহলে এটার দিকও যদি ক্রস হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুই তারের জন্য একই দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, সেম ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তাহলে এই পয়েন্টে B1 প্লাস B2 করলেই আমি অ্যান্সারটা পেয়ে যাব, যেহেতু একই দিকে। তাহলে এটার জন্য ডান দিকে ছিল ক্রস, আর নিচেরটার জন্য এই উল্টাটার জন্য বাম দিকে হবে ক্রস। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড B ইকুয়ালস B1 প্লাস B2।
তাহলে আমরা যদি এখান থেকে মিউ নট বাই টুয়াইস পাই কমন নেই, তাহলে এখানে হাফ এখানে হাফ যোগ করলে আসে 1। তাহলে অ্যান্সারটা হবে মিউ নট বাই টুয়াইস পাই। তাহলে মিউ নটের ভ্যালু তো জানি 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। তাহলে এখানে লিখে ফেলি 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। তাহলে এখান থেকে টুয়াইস পাই কেটে গেলে 2 থাকবে। অ্যান্সারটা হবে 2 ইনটু 10 টু দি পাওয়ার -7। অ্যান্সারটা হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার -7। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর দুইটাই ক্রস ছিল, তাহলে যোগ হয়ে অ্যান্সারটাও ক্রসই থাকবে। তাহলে এইবার দেখি কে বুঝতে পারো। তাহলে অলরেডি অনেকেই কমেন্ট করে ফেলেছো, যেমন দেখতে পাচ্ছি যে b1 ইকুয়ালস b2, এটা অনেকেই অ্যান্সার করেছো। হ্যাঁ, আমি ইচ্ছা করে এখানে b1 আর b2 এমন দিয়েছিলাম যাতে মানটা সমান সমান হয়। তাহলে সমান সমান হলে যারা যারা এইটা ভুল করবে যে এটার জন্য ক্রস হবে ওইটার জন্যও ক্রস হবে, তাদের কিন্তু অ্যান্সার 0 চলে আসবে। কারণ তারা ভাববে একটা ক্রস একটা ডট, তাহলে বিয়োগ করে দিব 0 হয়ে যাবে। কিন্তু না, একটাতে কারেন্ট যাচ্ছে উপরের দিকে, তাই তার জন্য ডান হাতে ক্রস, আরেকটার জন্য কারেন্ট নিচের দিকে, তাই এটার জন্য বাম হাতে ক্রস, উল্টা হয়ে যাবে। তাহলে এখানে দুইটার জন্যই হবে ক্রস। তাই b1 b2 এর মান সমান, এই পর্যন্ত সবার ঠিক ছিল, দুইটার মান সেম। কিন্তু দুইটা একই দিকে হওয়ায় বিয়োগ না হয়ে যোগ হবে, যোগ হয়ে অ্যান্সারটা আসবে এইটা 2 ইনটু 10 টু দি পাওয়ার -7। তাহলে অ্যান্সারটা হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার -7। যেমন আমি দেখতে পাচ্ছি অনিক, সৌরভ, তারপর আমি দেখতে পাচ্ছি ইশরাত জাহান, উদয়, ফাহিম, নাইমা, মোহাম্মদ নাজমুল হক, ঐশী, তারপর আমি দেখতে পাচ্ছি নীলিমা, অমি, জান্নাত আনিকা, মিতুল, তারপর আমি দেখতে পাচ্ছি আব্দুল মুনিম, তারপর তামিমা, মোহাম্মদ জহিরুল, হৃদয় সরকার, অনিক, ত্বকি, আনিসুজ্জামান শুভ, তারপর অনিন্দ, তারপর অমি এবং আবারও ত্বকি। তোমরা সবাই কমেন্ট করেছো 2 ইনটু 10 টু দি পাওয়ার -7 টেসলা এবং দিকটা হচ্ছে ক্রস। তো এই অঙ্কটা পারার জন্য আগের সবটুকু নলেজ লাগে। আজকে আমরা যা যা শিখেছিলাম ক্লাসের শুরু থেকে সেই সবটুকু নলেজ লাগে। তাহলে যারা এইটুকু ঠিকমতো করে ফেলতে পেরেছো, তার মানে তাদের এইটুকু অংশ পুরোপুরি ক্লিয়ার। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। যারা যারা পারলে তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর যাদের প্রথমে ভুল হয়েছিল তারা পরে আবার ঠিক করে নিয়েছো। আচ্ছা, তোমাদের আইমান ভাই এখন আর অ্যান্সার করতে চাচ্ছে না, মনে হয় হাতে ক্যালকুলেটর নেই। এটা করার জন্য অবশ্য ক্যালকুলেটর লাগেও না, যারা যারা একটু বেশি বুদ্ধিমান তারা ক্যালকুলেটর ছাড়াই করে ফেলতে পারবে। তাহলে একটু দেখা যাক এরপরে আমরা এখান থেকে আর কি বের করতে পারি। আমরা এতক্ষণ ধরে সরল পরিবাহী নিয়ে কথা বলছিলাম। সরল পরিবাহীতে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড একটা বা দুইটা তারের জন্য বের করা যায় আমরা দেখে ফেলেছি। এবার আমরা আবার বৃত্তাকার পরিবাহীতে একটু ফিরে যাই। বৃত্তাকার পরিবাহীতে আমরা আবারও সেই বায়ার-স্যাভার্টের সূত্রটা কাজে লাগাতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। তাহলে এই যদি হয় বৃত্তের কেন্দ্র, এখানে বৃত্তাকারে কারেন্ট যাচ্ছে, ধরা যাক এই ছোট্ট একটা ডিএল দৈর্ঘ্য আমরা ধরে নিলাম, তার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে আই। তাহলে এই বৃত্তের রেডিয়াস যদি হয় আর এবং তার ভিতর দিয়ে কারেন্ট যদি যায় আই, তাহলে এইভাবে এই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তা আমরা জানতে চাই। সেটা করার জন্য আমাদেরকে আবার ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ইন্টিগ্রেট করলে একই যে মানটা আমরা পেয়েছিলাম, অর্থাৎ মিউ নট আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার, এটা ছিল আমাদের ডিবি। সেটাকে আমরা 0 থেকে b পর্যন্ত ইন্টিগ্রেট করব। আর এখানে সাইন থিটা সবসময় 90, কেন জানো? কারণ আমরা ডিএল এর সাথে যখনই আর রাখবো, দেখো ডিএল এর দিক কোন দিকে আর আর এর দিক কোন দিকে, অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি হলে সাইন 90 কিন্তু 1, তাই আমরা চাইলে পরের লাইনে সাইন 90 কে মুছে দিতে পারি। আর পুরোটা ঘুরে আসতে আমার লিমিট বসাতে হবে 0 থেকে টুয়াইস পাই আর, অর্থাৎ পুরোটা ঘুরে আসলাম 0 থেকে টুয়াইস পাই আর। তাহলে পরের লাইনে আমি এক কাজ করি, এই টুয়াইস পাই আর লিখি, মিউ নট আই ডিএল লিখি, আর স্কয়ার লিখি। সাইন থিটা কেন লিখলাম না? কারণ সাইন 90 সব জায়গায় সাইন 90 হয়ে যায়, এটা আর লিখতে হচ্ছে না। তাহলে এই যদি করি আমি, তাহলে এখান থেকে ইন্টিগ্রেট করলে b এর মান চলে আসবে মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস আর। এইখানে একটু খেয়াল করে দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে হচ্ছে পাই নেই, এই জায়গায় পাই নেই, এইটা আলাদা করে লিখে রাখো, পাই নেই। অর্থাৎ সরল পরিবাহীর মধ্যে হচ্ছে পাইটা থাকে, বৃত্তাকার পরিবাহীতে পাই থাকে না। আচ্ছা, আইমান বলেছে যে তুমিও তখন তাহলে একটা ফিজিক্স লাইভ ক্লাস নিয়ে নিতে পারতে। আমরা এক কাজ করি, আমরা এক সময় আইমানের কাছ থেকে একটা ফিজিক্স লাইভ ক্লাস নিয়ে নেব। হ্যাঁ,
তাহলে আগে তোমাদেরকে বলে রাখলাম, দেখা যাক আয়মানের পরে কি করে। তাহলে এর মধ্যে আয়মান নিশ্চয়ই ফিজিক্স পড়াশোনা শুরু করে দিবে এখনই। তাহলে দেখো আমরা এক কাজ করি, b ইকুয়ালস মিউ নট আই বাই টুয়াইস আর, এই ফর্মুলা দিয়ে কয়েকটা অঙ্ক করি, করলে আমরা এটাও খুব ভালোভাবে বুঝে যাব। তাহলে দেখো আমরা এরকম করে একটা বৃত্তাকার কুণ্ডলী আগে এঁকে নেই আলাদা করে, তারপর আমরা এই ফর্মুলাটা এইমাত্র যেটা শিখলাম সেটাকে একটু মডিফাই করে ফেলবো। কিরকম করে দেখো, আমি এক্ষুনি লিখেছিলাম b ইকুয়ালস মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস আর। এটা বৃত্তাকার কুণ্ডলীর জন্য অনেকে মনের ভুলে এখানে পাই দিয়ে ফেলবে, কারণ বৃত্তের সাথে পাই রিলেটেড, বাট এখানে কিন্তু পাই নেই। তাই আমি আগেই তোমাকে লিখে রাখতে বলেছিলাম যে এই সূত্রে পাই হয় না। এবারে আমি সামনে ছোট্ট করে একটা n দিয়ে দিলাম। এই n এর পরিচয় কি? এই n এর পরিচয় হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা। কুণ্ডলীর পাক সংখ্যা। তাহলে এই কুণ্ডলীতে পাক সংখ্যা যদি একটা হয় তাহলে আমরা যে সূত্র শিখেছিলাম সেটাই থাকবে। n এর মান 1 হলে b ইকুয়ালস মিউ নট i বাই টুয়াইস r। কিন্তু আমি যদি এমন করি, আমি একটা কুণ্ডলী নিয়ে একটা প্যাচ দিলাম, তারপর আরো একটা প্যাচ দিলাম, দুইটা, তখন যদি তার ভিতর দিয়ে আই কারেন্ট যায়, তাহলে কি দুইটা তারের ভিতর দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তাহলে ডাবল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। যদি তিনটা প্যাচ দেই, 3 গুণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। চারটা প্যাচ দিলে 4 গুণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাই এই জন্য আমি সামনে একটা n দিয়ে দিলাম, যে আমি একটা কুণ্ডলীর মধ্যে n সংখ্যক প্যাচ দিলে n গুণ বেশি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে এটা ছিল হচ্ছে আমার ফাইনাল ফর্মুলাটা। তাহলে এবার আমরা এটা দিয়ে একটু অঙ্ক করি। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে একটা তারের মধ্যে একটাই কুণ্ডলী, একটাই প্যাচ, একটা কুণ্ডলীর মধ্যে একটাই প্যাচ। তাহলে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় আমরা দেখি। তাহলে এই একটা প্যাচ দিলাম, তাহলে এখানে বলে দিলাম n ইকুয়ালস 1। তাহলে এবার কারেন্টটা বলে দিই, কারেন্ট I ইকুয়ালস 2 অ্যাম্পিয়ার্স। রেডিয়াস r বলে দিই, রেডিয়াস r, এই যে r, রেডিয়াস r হচ্ছে 1 মিটার। তাহলে এই কেন্দ্রে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা হচ্ছে n ইনটু মিউ নট i বাই টুয়াইস r। তাহলে n হচ্ছে 1, মিউ নট 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, এটা হচ্ছে মিউ নট। i কত? i হচ্ছে 2 ডিভাইডেড বাই টুয়াইস r। টুয়াইস r কত হয়? 2 ইনটু 1। তাহলে 2 2 কেটে যাবে। তাহলে অ্যানসারটা হয়ে যাচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 টেসলা। আমার মনে হয় আমি এই অঙ্কটা করার আগেই আরো অনেকে এই অ্যানসারটা বের করে ফেলেছো। তাহলে দেখা যাক আইমানের ফিজিক্স ক্লাসের কথা শুনে তোমরা কি কি বলেছো। যেমন আমি দেখতে পাচ্ছি আব্দুল মুনিম বলেছো যে আইমান ভাইয়া তাহলে মঙ্গল গ্রহে চলে যাবে। না, মঙ্গল গ্রহে যেতে হবে না আসলে। তারপর আরো অনেকে কমেন্ট করেছো এই অ্যানসারটা দিয়ে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 টেসলা। তাহলে যাদের যাদের এই অ্যানসারটা এসেছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 টেসলা, তাদের উত্তরটা সঠিক। তাহলে এইভাবে হচ্ছে আমরা চাইলে বৃত্তাকার কুণ্ডলীর জন্য বের করে ফেলতে পারি। তাহলে একটু দেখো, আমি আরেকটা জিনিস এখান থেকে চাইলে বের করতে পারি, সেটা হচ্ছে একটা কুণ্ডলী যদি পূর্ণ না হয়, কুণ্ডলীটা যদি এক পাক পূর্ণ না হয় তাহলে কি হবে? তাহলে কুণ্ডলীটা এক পাক পূর্ণ না হলে n এর মান ভগ্নাংশ হবে। সেটাও কিন্তু হওয়া পসিবল। যেমন যদি এরকম হয়, আমরা এখান থেকে একটা কুণ্ডলী স্টার্ট করলাম, কুণ্ডলীটা এইখানে এসে থেমে গেল, এরকম করে স্টার্ট করলাম, এখানে এসে থেমে গেল, এখন কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে? আমরা চাইলে এটাও বের করতে পারি। তাহলে এইটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে বের করতে হবে এই কুণ্ডলীটা বা কুণ্ডলীর অংশটা কতটুকু অ্যাঙ্গেল তৈরি করে। ধরা যাক এইটা আমরা ধরে নিলাম 300 ডিগ্রি, 300 ডিগ্রি, কারণ পুরোটা কত? 360। এটা 360 এর চেয়ে কম, 360 ডিগ্রির চেয়ে এটা কম, 300 ডিগ্রি। তার মানে পুরো একটা পাক সম্পূর্ণ হয়নি। তাহলে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে? ধরা যাক এই তারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I ইকুয়ালস 2 অ্যাম্পিয়ার, আর এই তারের যে রেডিয়াস r, r ইকুয়ালস 3 মিটার। এই দুটো তথ্য আমরা জানি। তাহলে কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড কত? তাহলে এখন কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড হবে এই সূত্রের সাহায্যেই, কিন্তু n তো বের করতে হবে। তাহলে আমরা দেখো লিখে ফেলি, b ইকুয়ালস, n এর জায়গাটা খালি রেখে দিলাম, মিউ নট, মিউ নট হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, I হচ্ছে 2 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই টুয়াইস r, 2 ইনটু 3। তাহলে এইটুকু হচ্ছে আমার টোটাল ম্যাগনেটিক ফিল্ড হতো যদি এক পাক হতো, কিন্তু এখানে n তো এক পাক না। n কতটুকু হয় এবার লিখে ফেলি, n ইকুয়ালস আমাদের যত অ্যাঙ্গেলটা তৈরি করে এই তারটা সেটা কতটুকু? থিটা। থিটা কত ছিল এখানে? থিটা ইকুয়ালস 300 ডিগ্রি।
আর পুরো এক টার্নে কত অ্যাঙ্গেল থাকে 360 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখে ফেললাম 360 ডিগ্রি। তাহলে n ইকুয়ালস থিটা বাই 360। এই থিটা হচ্ছে ডিগ্রিতে, এই থিটাটা কিসে নেওয়া? ডিগ্রিতে। তাহলে এই থিটা বাই 360 হচ্ছে n। তাহলে আমাদের এখানে আমরা এই জায়গায় বসিয়ে দিই n এর মান 300, কারণ থিটা আমাদের এখানে কত 300 ডিভাইডেড বাই 360 ইনটু মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস আর। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, যে একটা পূর্ণ পাক সম্পূর্ণ না করলে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে এরকম করে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বের করে ফেলতে পারি। আচ্ছা, আমি এইমাত্র একটা কমেন্টে একটা রিকোয়েস্ট পেয়েছি, সেটা হচ্ছে তাড়িত চুম্বক আবেশ এবং পরবর্তী প্রবাহ, পরবর্তী না আসলে দিক পরিবর্তী প্রবাহ হবে, এই দিক পরিবর্তী প্রবাহ। তাহলে এই দিক পরিবর্তী প্রবাহ নিয়ে আমরা এরপর একটা ক্লাস নিব অবশ্যই, তোমাদের অনুরোধ, আমরা এটা অবশ্যই রাখার চেষ্টা করব। এবং আমি আরো একটা কমেন্ট পেয়েছিলাম আজকে ক্লাসের বিষয়ে পোস্টটা দেওয়ার সময়, সেটা হচ্ছে যে আমরা যেন অপটিক্সের উপর একটা ক্লাস নেই, জ্যামিতিক আলোকবিদ্যা। তাহলে পরবর্তী সপ্তাহগুলোতে আমরা দিক পরিবর্তী প্রবাহ এই জিনিসটা এবং ফিজিক্যাল অপটিক্স, তারপর হচ্ছে জিওমেট্রিক অপটিক্স, এই বিষয়গুলো অর্থাৎ আলোকবিদ্যা, এদের উপরে ক্লাসগুলো নিয়ে ফেলবো। এবং এর আগে তোমরা আরো কমেন্ট করেছিলে আমরা যাতে আপেক্ষিকতা এবং আরো শেষের দিকের চ্যাপ্টার গুলো, যেমন হচ্ছে পরমাণুর গঠন, এগুলো নিয়ে ক্লাস নেই। আমরা সবগুলোই একটার পর একটা ক্লাসগুলো নিয়ে ফেলবো। আচ্ছা, ঐশী প্রশ্ন করেছো যদি 300 ডিগ্রি দেয়া না থাকতো, দেয়া না থাকলে তুমি আসলে বের করতে পারবে না, এই অ্যাঙ্গেলটা দেয়া থাকা লাগবে, দিয়ে দিলে তুমি এটা বের করতে পারবে। আচ্ছা, এইটুকু আমরা বুঝে ফেললাম এবং এর আগে তোমরা অ্যান্সার গুলো দিয়ে ফেলেছো। আচ্ছা, আইমান লিখেছো যে স্টুডেন্টদের পক্ষ থেকে রিকোয়েস্ট রেগুলারলি ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ, অবশ্যই রেগুলারলি ক্লাস নেওয়ার জন্যই আমি চেষ্টা করব। আর এরপরে হচ্ছে, হ্যাঁ, বাকি সবার অ্যান্সার হয়ে গিয়েছে, সবাই এটা বের করে ফেলতে পেরেছে অ্যান্সারটা কত হবে। তাহলে এই পর্যন্ত এসে আমরা এবারে একটু অন্য ধরনের প্রবলেমে যাই। যদি কোথাও আমরা দেখতে পাই যে একটা চৌম্বক ক্ষেত্র অলরেডি এক্সিস্টিং, অলরেডি একটা চৌম্বক ক্ষেত্র এক জায়গায় আছে, এখন ওই চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে একটা চার্জ, সেটা পজিটিভ চার্জ হতে পারে, নেগেটিভ চার্জ হতে পারে, তার ভিতর দিয়ে ছুটে যাচ্ছে, তখন ওই তড়িৎ ক্ষেত্র ওই চার্জের উপরে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করে, এটা আমরা এখন দেখতে চাই। তাহলে একটু দেখো, এটা আমরা এখন একটু ভালোভাবে এক্সপ্লেইন করতে চাই। ধরা যাক এরকম যে এইদিকে অলরেডি একটা ম্যাগনেটিক ফিল্ড আছে এই আগে থেকে, এই ম্যাগনেটিক ফিল্ডের মান হচ্ছে B ইকুয়ালস 2 টেসলা। তাহলে 2 টেসলা ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে আছে। সত্যি সত্যি যদি বলতে চাই তাহলে 2 টেসলা কিন্তু অনেক বেশি ম্যাগনেটিক ফিল্ড। 2 টেসলা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে খুব সহজে তুমি তৈরি করতে পারবে না। আমাদের পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড সেটা আসলে মাইক্রো টেসলা রেঞ্জে থাকে। মাইক্রো মানে তো তুমি জানোই 10⁻⁻⁶, তার তুলনায় এটা লক্ষ গুণ বেশি। এইরকম ম্যাগনেটিক ফিল্ড আমরা আসলে কোথায় পাই? আমরা প্রায় 1.5 টেসলার মতো অর্থাৎ 1.5 টেসলার মতো ম্যাগনেটিক ফিল্ড পাই এমআরআই মেশিনে। তোমরা অনেকেই জানো যে এমআরআই মেশিন কি জিনিস। এমআরআই শব্দটার ফুল মিনিং হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোন্যান্সের সাহায্যে বডির ভিতরে কি হচ্ছে না হচ্ছে চাইলে দেখে ফেলা যায়। সেখানে হচ্ছে এরকম উচ্চমানের ম্যাগনেটিক ফিল্ড থাকে। তা আমরা ধরে নিচ্ছি এখানে একটা উচ্চমানের ম্যাগনেটিক ফিল্ড B ইকুয়ালস 2 টেসলা আগে থেকে বিদ্যমান। এর মধ্যে একটা চার্জ এই দিক থেকে এই দিকে ছুটে যাচ্ছে v বেগে। তাহলে এই চার্জের পরিমাণ হচ্ছে প্লাস কিউ, এবং এটা যে ছুটে যাচ্ছে সেটা আমাদের ম্যাগনেটিক ফিল্ডের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করে ছুটে যাচ্ছে? থিটা অ্যাঙ্গেল তৈরি করে ছুটে যাচ্ছে। তাহলে এইরকম করে ম্যাগনেটিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেলে v বেগে যদি একটা প্লাস কিউ চার্জ ছুটে যায়, তাহলে এর উপরে এই চৌম্বক ক্ষেত্র এই চার্জের উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে, ম্যাগনেটিক ফোর্স Fm, তার সূত্রটা হবে কিউ ভি ক্রস বি। কিউ ভি ক্রস বি। তুমি এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই চার্জের উপরে এই ম্যাগনেটিক ফিল্ড কেন বল প্রয়োগ করবে, ফোর্সটা কেন অ্যাপ্লাই করবে? অ্যান্সারটা হচ্ছে যখন কোন একটা চার্জ তোমার রেসপেক্টে স্থির থাকবে বা তোমার সাপেক্ষে স্থির থাকবে, তখন তুমি তার কোনো ম্যাগনেটিক ফিল্ড টের পাবে না। কিন্তু যখন এই চার্জটা চলা শুরু করবে, তোমার সাপেক্ষে চলমান চার্জের জন্য তুমি ওই ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাবে। ওই চার্জের একটা নিজের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, সেইটা এই এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করবে এবং আকর্ষণ বিকর্ষণ করে একদিকে সরে যাবে। তার মানে এই চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে এই চার্জের যে বেগ সেটা হচ্ছে ভি। ভি বেগে এই চার্জটা যদি চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে চলে, তাহলে তার উপর এতটুকু ম্যাগনেটিক ফোর্স কাজ করে। আর আমরা যদি এটার মান লিখতে চাই, তাহলে আমরা ক্রস গুণনের মান দিয়ে লিখতে পারি।
ক্রস গুণনের মান হচ্ছে ভি ক্রস বি কত হবে, ভি বি সাইন থিটা, এই হচ্ছে আমার মান। আর দিকটা যদি আমরা নির্ণয় করতে চাই সেটা ক্রসের দিক থেকে নির্ণয় করতে পারি। দেখো তো যে উদাহরণটা দিলাম সেখানে ভি কোন দিকে, এদিকে, আর বি হচ্ছে এদিক বরাবর, তাহলে ভি উপরের দিকে কোণাকুনি আর বি হচ্ছে সামনের দিকে। এবার একটু মনে করে দেখো, তোমরা অনেক আগে চ্যাপ্টার 1-এ অর্থাৎ ভেক্টরে পড়েছিলে কিভাবে ক্রস গুণনের দিক নির্ণয় করতে হয়। তাহলে এই দিকে যদি হয় ভি, এই দিকে বি, তাহলে ভি ক্রস বি ডান হাতের 4 আঙ্গুলকে প্রথম থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরাতে হয়, তাহলে ভি ক্রস বি ভিতরের দিকে আসে, তাহলে এই ফোর্সের ডিরেকশনটা আসবে ভিতরের দিকে অর্থাৎ ক্রস। তার মানে এই চার্জটা এই দিকে যেতে যেতে, এই সামনের দিকে যেতে যেতে আস্তে আস্তে ভিতরের দিকে বাঁক নেওয়া শুরু করবে, এইভাবে যেতে যেতে এইভাবে ভিতরে ঢুকে যাবে। কিন্তু এটা যদি প্লাস চার্জ না হয়ে একটা মাইনাস চার্জ হতো, তখন কিন্তু কিউ এর জায়গায় মাইনাস কিউ হতো। কি হতো? কিউ এর জায়গায় মাইনাস কিউ হতো। তুমি একটা ভেক্টরের আগে যদি মাইনাস বসাও তাহলে নিশ্চয়ই দিকটা উল্টে যায়, তাহলে এই প্লাস চার্জ যেমন ভিতরে যাচ্ছে ওই মাইনাস চার্জ তখন বাইরের দিকে চলে আসতো। তাহলে দেখো, একটা প্লাস চার্জের জন্য এই ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন ভি ক্রস বি এর ডিরেকশন, কিন্তু একটা মাইনাস চার্জের জন্য এখানে একটা এক্সট্রা মাইনাস সাইন চলে আসবে। তার মানে এইরকম আমরা যদি এরকম দিতাম, এটা একটা মাইনাস কিউ, তাহলে এখানে লিখতাম আমরা মাইনাস কিউ, তাহলে তখন ভি ক্রস বি কোন দিকে, ভিতরের দিকে, তাহলে ভি ক্রস বি এর সামনে মাইনাস বসালে এটা হয়ে যেত এরকম ডট অর্থাৎ বাইরের দিকে। তাহলে প্লাস না মাইনাস সেটার উপরেও ডিপেন্ড করবে যে চার্জটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে যাওয়ার সময় কোন দিকে সরে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের পুরো সূত্রটা। এবারে আমি একটা ছবি আঁকবো, ছবি এঁকে একটা চার্জ দিব এবং তার ডিরেকশন দিব। তোমরা আমাকে বলবে ম্যাগনেটিক ফোর্সের মান কত আর ম্যাগনেটিক ফোর্সের দিক কোন দিকে, এই দুইটা আমাকে বলতে হবে। তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে এখনই এই জিনিসটা তোমাদেরকে করতে দিচ্ছি। তাহলে দেখো, এইটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা একই দিকে রাখলাম, এই হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড বি। আর আমরা এর মধ্যে এই দিকে একটা চার্জ দিলাম, এটা হচ্ছে ভি, আর এই চার্জের পরিমাণটা হচ্ছে -3 কুলম্ব। -3 কুলম্ব চার্জ এই দিকে আসে। এখন আমাকে তো এই অ্যাঙ্গেলটা বলতে হবে, তাই না? ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই অ্যাঙ্গেলটা। তাহলে আসলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে ভি এর অ্যাঙ্গেল কোনটা? এইদিকে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এইদিকে ভি, তাহলে এদের দুইজনের মাঝখানে অ্যাঙ্গেল আসলে এইটা। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ভি। এই দুইজনের মধ্যে অ্যাঙ্গেলটা আমি বলে দিই, অ্যাঙ্গেল হচ্ছে থিটা ইকুয়ালস 120 ডিগ্রিজ। থিটা ইকুয়ালস 120 ডিগ্রিজ। তাহলে এইখান থেকে দেখে তোমাকে বের করতে হবে যে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন কোন দিকে আর মানটা কত হয়। তাহলে এটা বের করে ফেলতে হবে। তাহলে এবার আমরা শুধু মান যদি বিবেচনা করি তাহলে এফ এম সেটা কত হবে, সেটা হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। এখান থেকে হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ডের মান পেয়ে যাব, তাই না? এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডের মানটা পাওয়া যাবে। তাহলে আমরা শুধু মানটা যদি বের করতে চাই তাহলে আমরা এখান থেকে করে ফেলতে পারি। কিউ হচ্ছে শুধু মান, শুধু মান হচ্ছে 3 কুলম্ব। ভি হচ্ছে আমরা দেইনি এখনো, ভি এর মানটা দিয়ে দেই 2 মিটার পার সেকেন্ড। এই ভি দিয়ে দিলাম 2 মিটার পার সেকেন্ড। তাহলে ভি আমরা এখানে বসাবো, তাহলে 3 × 2 ইন্টু বি। এই বি এর মানটা এখন দিয়ে দিচ্ছি, বি এর মানটা হচ্ছে 2 টেসলা। তাহলে বি এর মান দিয়ে দিলাম 2 টেসলা, তাহলে 2 দিয়ে গুণ করলাম। তাহলে আমরা কিউ ভি বি বসিয়ে দিয়েছি, মাঝখানে থাকবে sin 120 ইন্টু sin 120। তাহলে অ্যান্সারটা চলে আসবে 6√3। তাহলে অ্যান্সারটা চলে আসলো 6√3। এটার ভ্যালু কত? ভ্যালু হচ্ছে 10.39 নিউটন। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফোর্সের মান। এবারে তোমাদের কাছ থেকে আমি জানতে চেয়েছিলাম এই ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে। এটা কি ভিতরের দিকে হবে নাকি বাইরের দিকে হবে, অর্থাৎ ডট হবে নাকি ক্রস হবে, এইটা আমি তোমাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম। তাহলে একটু খেয়াল করে দেখো এটার অ্যান্সারটা কি হয়। আমরা এক কাজ করি, আমরা দেখি ভি কোন দিকে আর বি কোন দিকে। আমি একটু এদিকে এসে দাঁড়াই, তাহলে ভি হচ্ছে এই দিকে আর বি হচ্ছে আমার দিকে। তাহলে ভি ক্রস বি, দেখো ভি ক্রস বি এদিকে, তাহলে ভি ক্রস বি বাইরের দিকে। কিন্তু আমরা যদি ফর্মুলা লিখি এফ এম ইকুয়ালস মাইনাস কিউ ইন্টু ভি ক্রস বি, এটা মাইনাস কিউ ছিল, মাইনাস চার্জ, তখন ভি ক্রস বি এর ডিরেকশন বাইরে হলেও এই মাইনাসের জন্য এফ এম এর ডিরেকশন হয়ে যাচ্ছে ভিতরে।
অর্থাৎ আলটিমেটলি অ্যান্সারটা হচ্ছে ক্রস। কেন আবার বলি, ভি ক্রস বি করলে এখানে বাইরের দিকে পাওয়া যায়, আর এই সামনের মাইনাসের জন্য সেটা হয়ে যাচ্ছে ভিতরের দিকে। তাহলে দেখি কে কে অ্যান্সার দিতে পেরেছো। যেমন আমি দেখতে পাচ্ছি জান্নাত আনিকা, তুমি অ্যান্সার দিয়েছো ক্রস। তারপর আমি দেখতে পাচ্ছি আসাদিদ্দিন আব্দুল্লাহ, তুমি লিখেছো ক্রস। নাইম জামান একটু ভুল করেছো, ডট লিখেছো, হবে ক্রস। জয়ন্ত কর্মকার, তারপর জান্নাত আনিকা, রাব্বিল মিশু, তারপর তাজুল ইসলাম, নাইম জামান, নাজমুল হাসান, আফিয়া সুলতানা, তোমরা সবাই অ্যান্সারটাও বের করতে পেরেছো 10.39 নিউটন, এবং তার সাথে দিকটাও বের করে ফেলেছো। দিকটা হবে হচ্ছে কি হবে, দিকটা হবে হচ্ছে বাইরের দিকে আসছে ক্রস, আর ভিতরের দিকে চলে আসবে, ভিতরের দিকে চলে আসলে আসবে হচ্ছে ক্রস, আর বাইরের দিকে ডট। তাহলে দেখো আরেকবার ফাইনালি শেষে বলি অ্যান্সারটা কি হচ্ছে। ভি ক্রস বি, এই দেখো ভি ক্রস বি করলে বাইরের দিকে আসতো, বাট এই মাইনাসের কারণে কি হয়ে যাবে, আবার ভিতরে ঢুকে যাবে, তাই না? ভি ক্রস বি করলে বাইরের দিকে আসতো ডট, তাহলে অ্যান্সারটা হবে ভিতরের দিকে, অর্থাৎ ক্রস। তাহলে এই অ্যান্সারটা হচ্ছে ক্রস। তাহলে যারা যারা এই অ্যান্সারটা দিয়েছো তাদের উত্তরটা সঠিক। সুমাইয়া তাসনিম, সুমাইয়া তাসনিম তোমারও অ্যান্সার হয়েছে, তোমার কথা আমরা বললাম। আব্দুল মুনিম লিখেছো ক্রস, হ্যাঁ ক্রসই অ্যান্সার আমাদের। তারপর সাদ লিখেছো ঘুরানোটা আরেকবার বলতে, তাহলে ঘুরানোটা আরেকবার একটু বলি। দেখো আমরা ভি এদিকে নিয়েছি, বি আমাদের দিকে, তাহলে ভি ক্রস বি, ভি থেকে বি এর দিকে ঘুরাবো। ভি ক্রস বি বাইরের দিকে আসে, এই যে ভি ক্রস বি এটা বাইরের দিকে, তার সামনে একটা মাইনাস, মাইনাস কিউ, তার জন্য উল্টে গিয়ে বাইরের দিকের বদলে ভিতরের দিকে হয়ে যাবে, অর্থাৎ ক্রস হবে হচ্ছে অ্যান্সার। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 10.39 নিউটন, আর দিক হচ্ছে ক্রস। তাহলে এই দিয়ে আমরা হচ্ছে আমাদের এখনকার প্রথম ক্লাসটা চাইলে শেষ করতে পারি। এর পরের ক্লাসে আমরা কি কি করব আগে থেকে একটু বলে দেই। এর পরের ক্লাসে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হল বিভব বা হল ভোল্টেজ। এই হল ভোল্টেজ নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া আমরা দেখব একটা কুণ্ডলীর উপরে টর্ক কতটুকু হয়, ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে যদি একটা কুণ্ডলী থাকে তার উপর কতটুকু টর্ক হয় সেটা আমরা বের করব। এছাড়াও ভূচৌম্বকত্ব নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কারণে যে ঘটনাগুলো ঘটে, অর্থাৎ বিনতি কোণ, বিচ্যুতি কোণ, এগুলো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন এন্ড অ্যাঙ্গেল অফ ডিপ, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া ভূচুম্বকে আরো কিছু উপাদান থাকে, আমরা নানান রকম ম্যাটেরিয়াল দেখতে পাই, আমরা প্যারাচুম্বক, ফেরোচুম্বক, তারপর ডায়াচুম্বক, এই জিনিসগুলো দেখতে পাই, এগুলো নিয়ে কথা বলবো। এবং সব শেষে আমরা চাইলে হিস্টেরেসিস লুপ নিয়ে কথা বলতে পারি। তাই দ্বিতীয় ক্লাসটাতে জয়েন করার আমন্ত্রণ জানিয়ে আমরা এই ক্লাসটা শেষ করব। তবে যাবার আগে একটা কথা, সেটা হচ্ছে অবশ্যই এই ক্লাসে তোমরা যা যা শিখলে সেটা যদি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তাহলে তারাও তোমাদের সাথে এই জিনিসগুলো বুঝে যাবে এবং তোমরা পরে আরো জটিল সমস্যাগুলো নিয়ে নিজেরা আলোচনা করতে পারবে। তাহলে রাত 9টায় আবার দেখা হচ্ছে।